নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত করায় কূটনৈতিক মহলের পাশাপাশি তার মিডিয়াও একেবারে তার তুখোড় সমালোচনায় নেমে পড়ল। ভারতবর্ষের যত মিডিয়া আছে সেখানে সব নামি দামি মানুষরা তারা সমস্ত রিয়াকশন দিচ্ছেন। জয়শঙ্কর বলেছেন, বিনা সিকরি বলেছেন, আপনাদের বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রদূত বিনা সিকরি, ভেঙ্কটরামন বলেছেন, আর ভেঙ্কটরামন, শশী থারুর, যে যার ভাষা মতো পরিশীলিত ভাষায় একেবারে ধুনে দিয়েছেন বাংলাদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গকে। যারা কূটনৈতিক কথাবার্তা, যারা ফেসবুকে আলোচনা করে, যারা মিডিয়ার সঙ্গে কথা বলে আলোচনা করে, মিডিয়া ব্রিফিং দেয়, তারা কথা বলার যোগ্যতাই অর্জন করেনি, কূটনীতির যোগ্যতাই অর্জন করেনি। আমি একটা করে, আমি সব দেখাতে পারবো না, আমি দুটো রিপোর্ট দেখাচ্ছি। একটা হচ্ছে মিন্টে জয়শঙ্কর কি বলেছেন। জয়শঙ্কর বলছেন, পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভারত বাংলাদেশ সম্পর্ক সফল হতে পারে। প্রধানমন্ত্রীর সফর বাতিল করায় জয়শঙ্কর, তারেকের সফর বাতিল করায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানানোর কয়েকদিন পর রবিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্ক সফল হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে রহমানের সম্ভাব্য ভারত সফরকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করায় প্রেক্ষাপটে জয়শঙ্করের মন্তব্যটি এসেছে রবিবার হিন্দুস্তান টাইমসে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের একটি অধিবেশনে অংশ নিতে গিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীর কাছ থেকে শুধু নয়াদিল্লির স্বার্থ কাজ করার প্রত্যাশা করে না। তিনি আরো বলেন, উভয় পক্ষ তখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে, তখনই উভয় পক্ষ যখন একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছাতে পারে তখনই দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণভাবে চলতে পারে। বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করে মন্ত্রী উল্লেখ করেন, যখন উভয় পক্ষের মধ্যে সম্পর্ক সফল পৌঁছায় তখন সম্পর্কটি মসৃণভাবে চলে। এবং তিনি আরো বলেন, আমি সকল প্রতিবেশীর ক্ষেত্রে একথা বলবো, দিনের শেষে সম্পর্কের ক্ষেত্রে একটি পারস্পরিক মূল ভিত্তি থাকা কাজ করে। এটা গেল জয়শঙ্করের বক্তব্য। এনডিটিভি কি লিখছে আমি পরপর দেখিয়ে। আচ্ছা, জয়শঙ্কর যেটা ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি বলেছেন যে এই উপেক্ষা ভারতবর্ষ কখনোই মেনে নেবে না, এর উপযুক্ত জবাব বাংলাদেশকে দেওয়া হবে, এটা কিন্তু উনি বলেছেন। মতামত এনডিটিভি লিখছে, মতামত বাড়াবাড়ি পর্যায়ের অবজ্ঞা, বাংলাদেশ প্রধানমন্ত্রীর আটকে পড়া ভারত সফরের কাহিনী। এই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নয়াদিল্লি সফর আকস্মিকভাবে বাতিল করায় অনেক প্রশ্ন উঠেছে। লিখছেন হচ্ছে বিনা সিকরি। কোন সফররত সরকার বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক অভ্যর্থনা মহড়া পর্যায়ে বাতিল হওয়াটা একেবারেই নজিরবিহীন। খুব সম্ভবত এমনটা ঘটেছে কারণ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আলোচিত তারিখগুলিতে তার ভারত সফরের কোনো ইচ্ছা নেই, এই নির্ধারিত যোগাযোগের মাধ্যমে জানানোর প্রয়োজনও বোধ করেননি। 2026 সালের 23 থেকে 25 আগস্ট নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। শুধু কূটনৈতিক অনভিজ্ঞতাই নয়, নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতার কারণে এটা হয়েছে বলা কঠিন।
সালে 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য একটি ব্যক্তিগত আমন্ত্রণপত্র পাঠানো হয়, যা ভারতের লোকসভা স্পিকার শ্রী ওম বিড়লা হস্তান্তর করেন। ভারতীয় আশ্বাস পেয়েছিল যে রহমানের প্রথম মন্তব্য হবে নয়াদিল্লি, কিন্তু সেই আমন্ত্রণপত্রের কোনো প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি। শুরুতে আগস্টের শুরুতে তাকে দ্বিতীয় একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়, যেখানে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে 12-13 সেপ্টেম্বর ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দুটি পৃথক বিষয়। এই আমন্ত্রণগুলো নিশ্চিত বা প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ গণমাধ্যমের মাধ্যমে কূটনীতির পথ বেছে নিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরা সাক্ষাৎকার দিয়েছেন। এটি নিজস্ব স্ববিরোধা তৈরি করতে পারে, যা ভুল বোঝাবুঝির জন্ম দেবে এবং একটি ভ্রান্ত চিত্র তুলে ধরবে। যেমন 20 আগস্ট প্রকাশিত সরকারের সাক্ষাৎকারের মাধ্যমে ভারতকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতা বুঝতে হবে বলে বলা হয়েছে, অথচ আমরা জানি যে জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে পরিকল্পিত দ্বিতীয় শপথটিকে মানে 17ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রহমান নিজেই অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিলেন। এই যে বিনা সিকরি আর ভেঙ্কটরামান, তা এরা যে সমস্ত বলছেন, প্রতিদিন সব বুদ্ধিজীবী যারা থিঙ্ক ট্যাঙ্ক, যাদের বক্তব্য সারা পৃথিবীর লোক শোনে, তাহলে বাংলাদেশ সম্পর্কে কি তাদের ধারণাটা হচ্ছে আপনি বলুন। আমি জানি বাংলাদেশের মিডিয়াও কাউন্টার করছে, কিন্তু এটা বাংলাদেশের মিডিয়াকে বুঝতে হবে। বাংলাদেশের মিডিয়া কিন্তু সীমাবদ্ধ ওই 56 স্কোয়ার কিলোমিটার না কত ওরা বলে, ওইটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু আউটরিচ নেই। ভারতবর্ষের মিডিয়ার আউটরিচ বিরাট, সারা পৃথিবী কন্ট্রোল করে তারা। একটা ন্যারেটিভ যদি খাড়া করতে চায় ভারতবর্ষ, সেই ন্যারেটিভ কিন্তু খাড়া করে দেবে এবং যার বিরুদ্ধে লাগবে তাকে কিন্তু একদম শেষ করে দেবে। আমাদের দেশের মিডিয়া কিন্তু সাংঘাতিক। মিডিয়া সরকার ফেলে, সরকার গড়ে। তেমন কোনো দেশকে যদি তলানিতে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দেশের মিডিয়ার তুলনায় একদম আপনার ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়া আর কোনো পেপারকে সেই জায়গায় দিতে পারেন না। এনডিটিভি ওয়ার্ল্ড সারা বিশ্বে খ্যাত, মিন্ট সারা বিশ্বে খ্যাত। এছাড়া আমি লোকাল আজতক ফাজতক এগুলো বাদ দিচ্ছি, এদের কথা আমি ধরছি না। এই দুটো গণমাধ্যমের কথা যেটা আমি বললাম, তারা সারা বিশ্বে খ্যাত। এখন এই কূটনৈতিক যুদ্ধ না, এখন সেটা গণমাধ্যমের যুদ্ধে এসে দাঁড়িয়েছে। মানে এটা একেবারে ভারতবর্ষের আতে গা লেগেছে, তো একবার সবাই মিলে উঠে পড়ে লেগে পড়েছে, কেউ কাউকে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা আপনারা বলুন যে তারেক রহমানকে কতজন চেনে? তার থেকে তো বেশি লোক বিনা সিকরিকে চেনে, তার থেকে বেশি লোক আমাদের জয়শঙ্করজিকে চেনেন। তারেক রহমান তিনি মনে করলেন বিরাট তীর মেরে দিয়েছেন, তো তীরটি যে 20 তীর ঘুরে এসে তার পায়ে লেগেছে সেটি তিনি কবে বুঝবেন? আজকে তিনি বুঝতে পারছেন না, আজকে তিনি তার পেছনে ঢাকঢোল নিয়ে জামাতরা নেমে পড়েছে, তো তাই যেন উনি বুঝতে পারছেন না। যখন বুঝতে পারবেন তখন দেখবেন সামনে কঠিন সময়। ভারতবর্ষ তো পাশে দাঁড়াবেই না, উল্টে যাতে আরো গাড্ডায় পড়ে সেই ব্যবস্থা নিশ্চিত করবে। আর আজকের পরে আজকে যে মন্ত্রিসভার আমাদের বৈঠক হচ্ছে, মানে মন্ত্রিসভা বলবো না, কিচেন ক্যাবিনেটের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের পর যদি পার্লামেন্টে যদি এই সিদ্ধান্ত পাস হয়ে যায়, পাস হওয়ার চান্স 100%, তাহলে কি হলো, আপনারা স্যাংশন খান
বা না খান, ভারতের কেউ যায় আসে না। ভারত করবে কি, সোজা খাদ্য পণ্য থেকে আরম্ভ করে সব বন্ধ করে দেবে। এবার আপনাদের মিডিয়া নিয়ে আপনারা চেল্লান, আপনারা ভেতরে হইচই করুন, তৌহিদি জনতা খাবার জোগাড় করে আনবে, আর আপনারা খাবেন, চর্বচস্বল্যের ঝোপেও খাবেন। ভারতবর্ষের মতো একটা ভদ্র, সভ্য, সুশীল রাষ্ট্রকে এইভাবে বদনাম না করলেও পারতেন তারেক রহমান। তিনি একটা ক্ষুদ্র প্রাণী, সেটা তিনি বুঝতে পারছেন না। কূটনীতিতে তার তো কোনো জ্ঞান নেই, রাজনীতিতেও তিনি একটি ক্ষুদ্র প্রাণী, যাকে কেউ আমল দেয় না, চেনে না। আজকে বড় বড় অধিবেশনে গিয়ে যদি বিমস্টেকে যদি উনি আসতেন, তাহলে 10টা মানুষের সঙ্গে আলাপ হতো, নিজেকে মেলে ধরতে পারতেন, পরিচয়টা হতো, হ্যান্ডশেকটা হতো, তারপরে আমন্ত্রণ পত্র উনি পাঠাতেন, ওনারা আসতো। ধীরে ধীরে এইভাবেই তো তৈরি হয়, সবাই এইভাবেই তৈরি করে। কিন্তু আমি জানি না মানে জামাতের কি উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে একটাই, সেটা হচ্ছে পাকিস্তানের পেছন ধরো, ভারতের সঙ্গে শত্রুতা করো। কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা তখন করবেন আপনি যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার দেশটা যদি টিকে থাকে। আজকে এই মিডিয়া যুদ্ধ হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে, কূটনৈতিক যুদ্ধ হচ্ছে। কাল যখন এই যে জয়শঙ্করজির যে ছবিটা আমি দিয়েছি, কাল যখন ভারতবর্ষ যখন মারতে শুরু করবে, কোথায় পালাবেন? বহুদিন ধরে আমি বলেছি হ্যাপি হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এবার সত্যি সত্যি হ্যাপি দিওয়ালির সময় এসে গেছে। ভারত তো ছাড়বে না, ভারত ছাড়লেও ভারতের মিডিয়া ছাড়বে না, মিডিয়ার প্রেসারে, ভারতের মানুষের প্রেসারে, আর অনগোয়িং সিঁদুরের এত উচ্চগ্রামে চেল্লানোর প্রেসারে মোদিকে কিন্তু এর জবাব দিতে হবে। ভারতবর্ষ যদি এখানে নিচু হয়ে যায়, তাকে যদি ওই ইঁদুরের মতো, ইঁদুর আর হাতির মতো, হাতিকে চ্যালেঞ্জ করছে ইঁদুর, এটা যদি মেনে নেয় ভারত, তাহলে পরে কিন্তু মিডিয়া বলুন, আর রাজনৈতিক নেতা বলুন, পার্লামেন্টারিয়ান বলুন, আর সাধারণ মানুষ বলুন, আর ভোটার বলুন, কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। সুতরাং সামনে সময় খুব খারাপ, যুদ্ধ আসন্ন, এটা জেনে রাখবেন। আমি আজকে বলে দিলাম, যুদ্ধ আসন্ন, তো যুদ্ধ আসন্ন।